কথা না বলি, ওয়ার্ড নিটিং মেশিনের উন্নয়ন। ওয়ার্ড নিটিং এটা একটু বোঝার আছে যে ওয়ার্ড মানে কি, নিটিং মানে আমরা বুঝি যে কি নিট ফ্যাব্রিকের কথা বলা হচ্ছে বা নিটিং মেশিনের কথা বলা হচ্ছে। তো মেশিনের উন্নয়ন কী কী পার্ট বা কী কী তোমার ইকুইপমেন্ট যুক্ত করলে যে এই মেশিনটা উন্নয়ন ঘটানো সম্ভব, অধ্যায়টা থেকে যেটা আছে। তো প্রথমের দিকে তোমার প্রথমে শোনো, কথা বলিও না, বইয়ে না থাকলে নাই, আলোচনাগুলো একটু শোনো কাজে দিই। প্রথমে আছে যে মাল্টিপল গাইড বার ওয়ার্ড নিটিং মেশিনের বর্ণনা। তো এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট নাই, এই জন্য আপাতত অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরেও যদি পড়তে চাও, কয়েকটা কয়েন আছে, প্রায় 10টা, 3 থেকে 4টা কয়েন একটু বলতেছি। তোমার চতুর্থ অধ্যায়ে যে বিষয়ে আমরা পড়ছিলাম কয়েনগুলো একই কয়েন, কিছুগুলো বৈশিষ্ট্যগুলো যদি পারো 3 থেকে 4টা খেয়াল রাখার চেষ্টা করো। যদি বাইসেস আসে তাহলে যেন দিতে পারো, তবে ইম্পর্টেন্ট খুব একটা নাই, ঠিক আছে। তো কী কী, প্রথম যেটা সেটা হলো যে চেইন লিঙ্কের নাম্বারিং পদ্ধতি 0 থেকে 5 পর্যন্ত, 1 0 1 2 3 4 5, ঠিক আছে। এর আগে আমরা যখন তোমার চতুর্থ অধ্যায় পড়ছিলাম যে মাল্টি এক্সেল রাসেল নিটিং মেশিন বৈশিষ্ট্য, ওইখানে ছিল জোড় সংখ্যক 0 2 4 6 8, আর এইখানে তোমার হলো কি 0 থেকে 5 পর্যন্ত। তাইলে দুইটা যদি কম্পেয়ার করে করো, ওইটারও বৈশিষ্ট্য পড়া হলো, এটারও কিন্তু পড়া হলো, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটা সেটা আসলে যে ত্রিকোণ মেশিনের গেজ প্রতি ইঞ্চিতে কতটি নিডেল আছে তার মাধ্যমে প্রকাশ করা হয়। এর আগেও আমরা রাসেল নিটিং মেশিনের ক্ষেত্রে বলছিলাম যে কি প্রতি 2 ইঞ্চিতে যতগুলো কি আছে তোমার নিডেল বসানো আছে, সেটাই হলো তোমার কি মেশিন গেজ বা নিডেল গেজ। তো একইভাবে এইখানে তোমার প্রতি ইঞ্চিতে, তার মানে 1 ইঞ্চিতে, তাহলে পার্থক্যটা বুঝতে পারছি। ওইখানেও একটা বৈশিষ্ট্য বললাম, এখানে একটা কিন্তু বৈশিষ্ট্য বললাম, মানে ওইখানে 1 ইঞ্চি 2 ইঞ্চিতে ছিল, এখানে 1 ইঞ্চি। ওইখানে তোমার কি বলে লিঙ্কের নাম্বারিংগুলো ছিল তোমার জোড় সংখ্যক 0 2 4 6 এইভাবে, আর এখানে তোমার 0 থেকে 5 পর্যন্ত, তার মানে জোড় বিজোড় মিক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে সাধারণত প্রতি কোর্সের ক্ষেত্রে 3টি করে লিঙ্কস থাকে। তো এরকম এই 3টা ছোট ছোট বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে। এর পাশাপাশি আরও অনেকগুলো আছে, অ্যাটলিস্ট 4টা বা 5টা মনে রাখার চেষ্টা করবো সংক্ষিপ্ত দেখে, ঠিক আছে। এমন করার চেষ্টা করবো যেন এটার সাথে ওইটারও সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকে, মানে এটার সাথে ওইটা কম্পেয়ার করে করতে পারো, ঠিক আছে। আবারও বলতেছি, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, যদি কেউ অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েডও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো যে ইম্পর্টেন্ট যে তোমার এই যে ওয়ার্ড নিটিং মেশিনে কিছু এলিমেন্ট, এর আগে আমরা রাসেল নিটিং মেশিনের এলিমেন্টগুলো 5টা পড়ছিলাম না, ওই 5টা নামই এখানেও আছে, শুধুমাত্র চিত্রগুলো আলাদা। নামগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে নিডেল, ওইখানেও নিডেল পড়ছিলাম না, ওইখানকার নিডেল আর এখানকার নিডেলের চিত্র দেখবা যে চেঞ্জ আছে। ওইখানে আমরা সিঙ্গার পড়ছিলাম, খেয়াল আছে, এখানেও সিঙ্গার আছে, কিন্তু চিত্রটা দেখো ওইখানকার সিঙ্গার আর এখানকার সিঙ্গারের মধ্যে পার্থক্য। কারণটা কি, ওইখানে ওই মেশিনটা ছিল রাসেল নিটিং মেশিন, আর এখানে বললো তোমার ওয়ার্ড নিটিং মেশিন। আলাদা অবশ্যই আলাদা চিত্র দেখতেছো তুমি, ওইখানে যেটা ব্যবহার করা হচ্ছিল এখানে সেরকমটা ব্যবহার না, কিন্তু নামগুলো সেম। তো যদি হ্যাঁ কয়েনগুলো একই, তাহলে যদি প্রশ্ন আসে তাহলে আমাদের ফিগারগুলো শুধু একটু অ্যাক্সেস করতে হবে। কথাগুলো তুমি যদি আগেটাই লিখো কোনো সমস্যা হবে না, কারণ বুঝতে পারবে না, বুঝতে পারছো। তো এটা একটা চালাকি, তোমাকে পড়ার সময় তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। একটা প্রশ্নই বলতেছো, দুটার যেন কাজ হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে গাইড বার, ওই কথাগুলো এখানে আছে। তো এই প্রশ্নটাও খুব একটা ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো 5.4, যে ওয়ার্ড নিটিং মেশিনের ত্রুটি ও প্রতিকার। এটা রচনামূলক প্রশ্ন হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই 7টা বা 8টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটু জাস্ট সংক্ষেপে তোমাদের আলোচনা করতে, যে নামগুলো মনে রাখার চেষ্টা করবো, আর যে কোনো 2টা করে কারণ প্রতিকার তোমার ইচ্ছা করছে, বুঝতে পারছো। অনেকগুলো আছে না, 8টা 10টা, এতগুলো দরকার নেই, 2টা করে, বুঝতে পারছি। প্রথম পয়েন্ট মিনিমাম 7টা দেওয়ার চেষ্টা করবো, 7 থেকে 8টা মনে আছে রচনামূলক দিয়েছে। আর যদি সংক্ষিপ্ত আসে শুধু নামগুলা পয়েন্টগুলোর নাম দিবা, এটা সংক্ষিপ্ত হিসাবে ইম্পর্টেন্ট, রচনামূলক হিসাবেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ড নিটিং মেশিনের ত্রুটিগুলো বা নিটিংয়ের ত্রুটিগুলো কী কী। তো নিটিংয়ের ত্রুটিগুলো দেখো, যে নিটিং কাপড়ের ত্রুটিগুলো কী কী। প্রথম বলছে যে ড্রপ স্টিচ। ড্রপ স্টিচটা কি, আমরা নিটিং এর ক্ষেত্রে বলছিলাম ওয়েলস আর টোর, প্রথমের দিকে আলোচনা করছিলাম একদিন।
কেউ বলতে পারবা যে ওয়েলস জিনিসটা কি আর কোর্স জিনিসটা কি? ওয়েলস প্রস্থ বরাবর, টানা বরাবর। ওয়েলস হলো মানে লম্ব বরাবর বা টানা বরাবর। আমরা টানা বলতে পারি যে উইভিং এর ক্ষেত্রে, কিন্তু যখন নিটিং আসছে তখন আমরা বলবো ওয়েলস। ঠিক আছে, যে লম্ব বরাবর যে লুপগুলো গঠিত হয় উল্লম্ব বরাবর সেগুলো হলো ওয়েলস। আর তোমার প্রস্থ বরাবর যেটা হয় সেটা হলো তোমার কি? তো এই ওয়েলস বরাবর অনেক সময় কি হয়, তোমার কিছু ত্রুটি দেখা যায়। ঠিক আছে, এই ত্রুটিগুলোই হলো তোমার ড্রপ স্টিচ। দেখো কথাটা পড়ো তাহলে বুঝতে পারবে যে রাসেল নিটিং ফেব্রিকের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ত্রুটি হলো ড্রপ স্টিচ, যা একই ওয়েলস বরাবর সৃষ্টি হয়। তার মানে কি লম্ব বরাবর এই সমস্যাটা সৃষ্টি হয়। তাহলে এটাই হলো ড্রপ স্টিচ। তাহলে একটা সমস্যা পাইলাম, এর দুইটা কারণ, দুইটা প্রতিকার করে নেওয়া হচ্ছে। চলো এরপরে দ্বিতীয়টা আসুন, ইয়ান ব্রোকেস। আচ্ছা, ইয়ান ব্রোকেস, ইয়ান মানে কি? সুতা। ব্রোকেস মানে কি? ব্রোকেন মানে ব্রোকেন থেকে চলে আসে মানে ভাঙা। তো সুতা ভাঙা মানে কি? ছিঁড়ে যায়। তো সুতা কখন ছিঁড়ে যায়? যখন বেশি টান পড়ে তখন। তাহলে তোমার যদি টেনশন যদি বেশি হয় তাহলে ইয়া হয়। তো এইগুলো কমন কিছু কারণ। দুইটা দেখো, দুই একটা যে সুতা টান খুব বেশি হবে। তো এগুলো আমার মনে হয় যে একবার দুটো পড়লে কিন্তু পারবা, শুধু নামগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে ড্রপ স্টিচ পেলাম, ইয়ান ব্রোকেস পেলাম। তারপর তৃতীয়তে আসলে কি? ইয়ান লোডিং। তাহলে লোডিং মানে কি? যুক্ত করা বা লোড করা। একটা মেশিনে আমরা ইয়ান থেকে কি করি? ফেব্রিক, তারপর কোনো ধরনের ফেব্রিক পাই বা কাপড় পাই। তো এখানে ইয়ান লোড করার সময় বা যুক্ত করার সময় বা ইনপুট করার সময় যে প্রবলেমটা হয় বা কোনো যদি ত্রুটি হয় সেটাই হলো তোমার কি? ইয়ান লোডিং। ঠিক আছে, তো এইগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে এরকমটা না, নামটা মনে রাখার চেষ্টা করবো, দুই একটা কারণ মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, এরপরে চলে আসো যে তোমার ক্লথ ফোল আউট। ক্লথ ফোল আউট কি? যখন কতগুলো পাশাপাশি ড্রপ স্টিচ বসে। পাশাপাশি ড্রপ স্টিচ মানে কি? ওয়েলস বরাবর দিয়ে ওই যে কর্ডগুলো, এগুলো যদি পাশাপাশি একত্রে কয়েকটা হয় তখন যে সমস্যার সৃষ্টি হয় সেটাই হলো তোমাকে বলা হচ্ছে যে ক্লথ ফল আউট। ক্লথ মানে কি? কাপড়। তার মানে ফল আউট মানে কি? পতিত হওয়া বা পড়ে যাওয়া। ক্লথটা পাশাপাশি ড্রপ স্টিচটাই তো একটা সমস্যা। ওয়েলসে মনে করো যে কোনো মানে দৈর্ঘ্য বরাবর একটা সুতা বা দুটা সুতার মনে করো কি দাগ আছে, বা মনে করো যে সুতাগুলো মিসিং আছে, বা সুতাগুলো মনে করো যে যেই যার মধ্যে থাকার কথা ছিল সব তার মধ্যে ছিল না, কম আছে। তো ওই ফেব্রিকটা দিয়ে যখন কাপড় তৈরি হবে স্বাভাবিকভাবে ওটা কি হবে? ফল্ট করবে, সমস্যার সৃষ্টি করবে না? এরপরে দেখো যে স্নেগিং, এই কথাটা একটু ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। স্নেগিং এটা অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। স্নেগিংটা কি? স্নেগিং মোশনটা কি? ঠিক আছে, দেখো যে একমাত্র কন্টিনিউয়াস ফিলামেন্ট সুতা দ্বারা কাপড় তৈরির সময় এই ত্রুটিটা পরিলক্ষিত হয়। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে আসো, এটা আবার দেখো যে কি সগিং মোশন নামে আরেকটা আসে 7 নাম্বার। ঠিক আছে, তো স্নেগিং আর সগিং পাশাপাশি, কিন্তু এক যেন আবার না করে ফেলি, বুঝতে পারছি? তো অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আছে যে সগিং কি, সগিং মোশন কি। তাহলে আমরা অতি সংক্ষিপ্ত যেটা আছে যে লিডের বারের সাথে গাইড বারের যে পরিবর্তন হয়, এটা যে সমস্যার সৃষ্টি হয় সেটা গতিটা পায়, সেটা হলো তোমার সগিং মোশন। আর তোমার স্নেগিং বা স্নেগিং যেটা, সেটা হলো তোমার কি যে একমাত্র কন্টিনিউয়াস ফিলামেন্টের ক্ষেত্রে এই সমস্যাটা সৃষ্টি হয়। আচ্ছা, ফিলামেন্ট কি বুঝি? ফিলামেন্ট কি? লম্বা স্টিমন ফাইবার। লম্বা স্টেবল ফাইবার। প্রকৃতির মধ্যে একমাত্র ফিলামেন্ট ফাইবার কোনটা? এই তুলা ফিলামেন্ট ফাইবার। রেশম ফাইবার। রেশম ফাইবার বা সিল্ক ফাইবার, এটা কিন্তু তোমাকে বলছিলাম আমি একটু। প্রকৃতিতে আমরা যে ফাইবারগুলো পাই তার মধ্যে একমাত্র তোমার সিল্ক বা রেশম হলো কি ফিলামেন্ট ফাইবার, মানে দৈর্ঘ্য অবিচ্ছিন্ন বা লম্বাটা সব থেকে বেশি। আর দৈর্ঘ্য যত বেশি বড় পাবো সেই ফাইবারটা দিয়ে যে সুতা তৈরি করবো সেই সুতাটার শক্তিটাও বেশি হবে এবং ওই কাপড়টাও কি হবে? শক্তিশালী হবে বা মজবুত হবে। ঠিক আছে, তাহলে স্নেগিংটা খেয়াল করবো যে কি কন্টিনিউয়াস ফিলামেন্টের ক্ষেত্রেই এই সমস্যাটা সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসবো যে বাঞ্চিং আপ। কাপড়ের মধ্যে দৃশ্যমান যদি কখনো কোনো কি গিট সৃষ্টি হয়, কখন গিট হয়? যদি মনে করি যে টানা বরাবর বা তোমার উলম্ব বরাবর কি কোনো কারণে সুতা ছিঁড়ে গেছে, তখন তুমি জয়েন করছো, তাহলে কি ওখানে গিটের সৃষ্টি হয়েছে না? এই গিটটার কারণে পরবর্তীতে তুমি যখন কাপড় তৈরি করবো তারপরেও এই সমস্যাটা দেখা যায়, দেখা যায় না? বিশেষ করে লুঙ্গির ক্ষেত্রে, আর তোমার বলছিলাম যে কি বলে গামছার ক্ষেত্রে দেখবো যে কিছু কিছু বুটি বুটি হয়ে থাকে, লাল বা কমে থাকে। তো এই সমস্যাগুলো যদি হয় তখন সেটাকে আমরা বলবো পাঞ্চিং আপ।
এই যে বাঞ্চিং আপ, তারপর তোমার স্নেগিং, এগুলো 1 মার্কের প্রশ্ন হিসাবেও 2 মার্কের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও অনেক সময় আসে। তাহলে একটা প্রশ্ন করতেছে এখানে কিন্তু তোমার সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, রচনামূলক হচ্ছে, অতি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এই প্রশ্নটা কিন্তু বাদ দেওয়া যাবে না কারোর জন্য। আগে দুইটা যে তুমি বললাম যে কি তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু এই প্রশ্নটা অ্যাভয়েড করা যাবে না কোনোভাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে উলম্ব স্ট্রাইক। একটু কথা বলি, উলম্ব মানে কি? লম্ব বরাবর। আর স্ট্রাইকটা এর আগে মনে হয় একটু তোমাদের বললাম না, স্ট্রাইক মানে কি? যে লম্ব বরাবর যদি যে দাগগুলো আমরা দেখি সেটা হলো কি স্ট্রাইক। আর চেক হলো তোমার লম্ব এবং প্রস্থ দুইটারই সংমিশ্রিত, বুঝি তো? চেক ফেব্রিক কাটদের জন্য প্রযোজ্য না, লং, যারা লম্বা বেশি তাদের জন্য, আর যারা শর্ট তাদেরকে স্ট্রেট ফেব্রিক দেওয়ার সাজেস্ট করা হবে। তাহলে হবে কি তাদেরকে লম্বা দেখানো যাবে, ঠিক আছে? যাই হোক, এরপরে অনুভূমিক স্ট্রাইক। অনুভূমিক মানে কি? প্রস্থ বরাবর, ঠিক আছে? আচ্ছা, এরপরে সোয়েল স্ট্রাইক আছে, রঙিন ফ্লাই আছে, বিচ্যুতি স্টিচ আছে। এইগুলো জাস্ট নামগুলো মনে রেখে দুই লাইন করে দিতে পারো, ঠিক আছে? তো পঞ্চম অধ্যায়ে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সেটা হলো যে ওয়ার্ড মিডিংয়ে যে ফল্টগুলো হয়, মানে ত্রুটিগুলো হয়, এই যে নাম 10টা বা 11টা আছে, মিনিমাম 7টা বা 8টা মনে রাখতে হবে, ঠিক আছে? এখনই তো 5টা বলতে পারবো না। ড্রপ ছিল খেলাতে প্রথমে, ইয়ান ড্রপ ছিল, ইয়ান লোডিং ছিল, তারপর তোমার কি বাঞ্চিং আপ ছিল, স্নেকিং ছিল, ছিল না? তারপর তোমার উলম্ব স্ট্রাইক, তারপর তোমার কি আড়াআড়ি স্ট্রাইক বা তোমার অনুভূমিক স্ট্রাইক। তো এই নামগুলো আমার মনে হয় তুমি ভাষা যদি আরেকটু বড় ইজিলি পাবো, ঠিক আছে? আর কথাগুলো কিন্তু 1-2 লাইন তুমি কমন বিষয় যে আগেরটার সাথে পিছনটা যদি কিছু মিল চলে আসে তারপরেও সমস্যা সেভাবে হবে না, ঠিক আছে? কারণ করতে পারবে। আচ্ছা, এইখান থেকে আরেকটা প্রশ্ন করা লাগবে, সেটা হলো যে শিঙ্কারের কাজ কি? অতি সংক্ষিপ্ত 5। লুপ তৈরিতে সাহায্য করে, নিডেলকে ধরে রাখে, এগুলো আমরা এর আগে কিন্তু ক্লোজিংয়ে পড়ছি শিঙ্কারে। ওই কাজগুলোই জাস্ট এখানে পয়েন্ট আকারে আরও বেশি করে দেওয়া হবে। যদি সংক্ষিপ্ত আসে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে কত? 4 মার্ক। তাহলে তুমি শুধু একটা কথা বললে হবে বা দুটো কথা বললে হবে, আরও 2-1টা কথা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে সংক্ষিপ্ত ক্ষেত্রে শোনো, সেটা হলো যে মাল্টিপল গাইড বা নিডিং মেশিনে উৎপাদিত কয়েকটি কাপড়ের নাম। 1 নাম্বার যে 1x1 রিড ফেব্রিক, আইভেন ফেব্রিক, পাইল ফেব্রিক, ফ্লেসি ফেব্রিক, বা 2x2 কি রিড ফেব্রিক। তো 2-4টা নাম মনে রাখার চেষ্টা করো। তাহলে অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে 1 এবং তোমার 5, এই দুইটা প্রশ্ন এক্সট্রা করবো। একটা হলো তোমার সিঙ্গারের কাজ কি, আরেকটা হলো যে আমরা কি বলে তোমার মাল্টিপল গাইড বার ব্যবহার করে যে নিটিং মেশিন পাচ্ছি সেখান থেকে কী কী উৎপাদিত কাপড় তৈরি হয় সেগুলোর নামগুলো, 4টা বা 5টা নাম আছে সেগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো অধ্যায় 6। কি বেশি দ্রুত হয়ে যাচ্ছে নাকি আবার? একটু দ্রুতই যাইতে হবে। ওগুলাই কিন্তু পড়াচ্ছি, আর এই প্রশ্নগুলাই কিন্তু আমাদের ওই শীতেই আছে, যখন পড়ানো হচ্ছে, যখন সেগুলো দেখো তখন বুঝতে পারবো যে এইগুলো কিন্তু আলোচনা হচ্ছে, ঠিক আছে? কিছু বললাম? আচ্ছা, নন ওভেন কাপড় অধ্যায় 6। আচ্ছা, ওভেন নিটে এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে। ওভেনটা কি? যেটা আমরা এখন পরে সাধারণ যে কাপড়গুলো আমরা তৈরি করছি সেগুলো ওভেন, তাই না? আর নিটটা কি? যে লুক তৈরির মাধ্যমে। আর নন ওভেন এটা আমরা এর আগে পাইনি, এটা নতুন পাচ্ছি, ঠিক আছে? তো নন ওভেনটা হলো একটা স্পেশালাইজড ফেব্রিক, যে বিশেষায়িত গুণগুলো। আমরা এমন কিছু কাপড় তৈরি করি বা পোশাক তৈরি করি যেগুলো সচরাচর আমরা কি শুধুমাত্র পরিধানের জন্য না, আরও কিছু প্রোটেক্টর হিসেবে কাজ করি। যেরকম আমরা মহাকাশ জানি যে যারা যায়, নাসায় বলো বা অন্য বলো, তারা কি তাদের পাশে কি আমাদের মতো সেম? তাদের পাশে বিশেষ ধরনের না। আবার মনে করো যে যারা ডুবুরি ফায়ার সার্ভিসে বলতে পারো, বা আবার আরও কিছু ক্ষেত্র আছে, ঠিক আছে? বিশেষ ধরনের যে ফেব্রিকগুলো আমরা তৈরি করি তাপ, চাপ এবং আঠালো পদার্থের সাহায্যে, সেগুলো হলো তোমার নরম। বুঝতে পারছি? তো নরম ফেব্রিকের একটু সংজ্ঞাটা খেয়াল রাখা লাগবে বা পড়া লাগবে, ঠিক আছে?
শার্টটা পরীক্ষা কাকে বলে বা নরমাল ফেব্রিক ঠিক আছে এখানে তোমাদের বডি কি আছে এই যে দেখো যে শেষে ফেলা রাখি ঠিক আছে প্রাকৃতিক বা কৃত্রিম ফাইবার এর বন্ডিং একটু কথাটা খেয়াল করো প্রাকৃতিক বা কৃত্রিম ফাইবার এর বন্ডিং অথবা ইন্টারলকিং অথবা উভয়ের মাধ্যমে ছিদ্রযুক্ত টেক্সটাইল স্ট্রাকচার বা যান্ত্রিক রাসায়নিক তাপীয় অথবা দ্রাবক পদার্থের সাহায্যে অথবা এগুলোর সমন্বয় মাধ্যমে তৈরি কাপড়কে নরমাল ফেব্রিক বলে কথাটা মানে এত বেশি পেঁচাইছে মানে খুব কঠিন হয়ে যাচ্ছে না তো এই যে কঠিন এত কিছু দেওয়ার দরকার নেই তোমরা সহজ ভাষায় বলার চেষ্টা করবে সেটা হলো যে কি যে যে ফেব্রিকটা বিশেষভাবে কি তাপ চাপ আলো অথবা আঠালো পদার্থ ব্যবহার করে যে ফেব্রিকটা বিশেষ ধরনের কাপড় তৈরির জন্য বা বিশেষ ধরনের ফেব্রিক তৈরির জন্য প্রস্তুত করা হয় সেই ফেব্রিকটাই হলো তোমার সেই ফেব্রিককেই নরমাল ফেব্রিক সহজ কথায় তিনটা জিনিস খেয়াল রাখার চেষ্টা করবে একটা হলো যে তাপ চাপ, চাপ আঠালো। ঠিক আছে এই তিনটার সন্নিবেশে এর মধ্যে তোমার কিন্তু দেখো যে কি রাসায়নিক চলে আসবে যান্ত্রিক চলে আসবে কেমিক্যাল চলে আসবে এত কিছু পেছানোর তো দরকার নেই আগে বললাম মানে বইটা লিখছে যে মানে জানি না এত কঠিন ভাষা ব্যবহার করার কোনো মানেই হয় না। ঠিক আছে এত কঠিন ভাবে মানে কঠিন বিষয়গুলো করে ফেলেছে ঠিক আছে তো বুঝতে পারছি তো নরমাল ফেব্রিক জিনিসটা কি বুঝতে পারবো না চাপ চাপ আচ্ছা এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট নরমাল ফেব্রিক কি এটা বারবার আসে তাপ চাপ আঠালো অথবা আঠালো পদার্থ ব্যবহার করে যে বিশেষ ধরনের ফেব্রিক বা কাপড় তৈরি করা হয় তাকে নরমাল বুঝতে পারছো ইয়েস আচ্ছা এবার আসো যে নন-ওভেন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ফাইবার যে নন-ওভেন আমরা বলতেছি এত কিছু বললাম যে নন-ওভেন ফেব্রিক বিশেষ বিশেষ কাজে ব্যবহার করি এইটা থেকে যে কী কী ফাইবার বা আঁশ আমরা ব্যবহার করি এই ফাইবারটা তৈরি করার জন্য বা এই কাপড়টা তৈরি করার জন্য বা এই ফেব্রিকটা তৈরি করার জন্য তো প্রথমে দেখো যে কি প্রাকৃতিক আঁশ প্রাকৃতিক হিসাবে আমরা কটন উল জুট রেমি লিনেন মানে মোটামুটি যেগুলো কটন ফাইবার আছে সবগুলোই মোটামুটি ব্যবহার করা হয় ঠিক আছে পাশাপাশি দেখো যে রিজেনারেটিভ মানে কি যেগুলো পুনরায় ব্যবহার করা যায় সেগুলো কি ভিসকোজ রেয়ন অ্যাসিডেড রেয়ন উৎপাদ ঠিক আছে এগুলা তারপর তোমার সনাতন কৃত্রিম আঁশ মানে কৃত্রিম আঁশ যেগুলো আমাদের ইয়ার মধ্যে ছিল অ্যাক্রাইলিক নন অ্যাক্রাইলিক নাইলন অলিফিন পিইটি এতগুলো যে দিতে হবে এগুলো দুই একটা করে নাম মনে রাখলে চলবে ঠিক আছে আবার আসো যে উচ্চ কৃত্রিত আঁশ যেমন কি অ্যারামাইড হতে পারে নাইলন হতে পারে তারপর তোমার মাইক্রোফাইবার হতে পারে দুই তিনটা করে নাম জাস্ট মনে রাখার চেষ্টা করবো এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এক দুইবার আসছে তবে খুব যে ইম্পর্টেন্ট সেগুলো নন ওভেন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ফাইবারগুলোর নাম কি তাহলে এই যে তোমার প্রাকৃতিক আঁশের মধ্যে রিজেনারেটিভ ফাইবার আঁশের মধ্যে তারপর তোমার সনাতন কৃত্রিম আঁশের মধ্যে এবং উচ্চ কৃত্রিম আঁশের মধ্যে চারটারে মিনিমাম দুইটা করে নাম খেয়াল রাখার চেষ্টা করবো ঠিক আছে আরও যদি বেশি করে বেটার আর যদি না পারি অ্যাটলিস্ট দুইটা করে চারটারে যে আছে প্রাকৃতিক তো আমরা জানি যে কটনগুলো এগুলো তো দিতেই পাবো তারপরে তোমার রিজেনারেটিভ তো ভিসকোজ রেয়ন অ্যাসিডেড রেয়ন আছে এগুলো তো আমরা জানি এরপরে সনাতন কৃত্রিম আঁশের মধ্যে তোমার অ্যাক্রাইলিক আছে নন অ্যাক্রাইলিক আছে দুইটা নাম মিলে যে যথেষ্ট আর উচ্চমানের মধ্যে তোমার কি নাইলন আছে পলিয়েস্টার আছে মাইক্রোফাইবার আছে ঠিক আছে এগুলো দিলেই যথেষ্ট আর কিছু লাগবে না ঠিক আছে আচ্ছা এবার আসলে নন ওভেন কাপড়ের বৈশিষ্ট্য ও ধর্ম তো আগে যে বললাম যে এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা যে সংজ্ঞাটা বললাম না সংজ্ঞাটার মধ্যেই অনেক কিছু বৈশিষ্ট্য চলে আসছে বা চলে আসবে দেখো প্রথম প্রশ্নটা দেখো যে কি বাহ্যিকভাবে নন ওভেন ফেব্রিক দেখতে কাগজ ও ফেল্টের মতো অথবা গোয়ের কাপড়ের অনুরূপ প্রাথমিক অবস্থায় নন ওভেন ফেব্রিকটা আমাদের দেখতে টিস্যু পেপার আমরা দেখছি না সেই ধরনেরও মনে হতে পারে অথবা তোমার বলছে যে কি কাগজ অথবা তোমার আমরা যে কাপড় ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে এরকমও হতে পারে এরপরে দেখো যে এগুলো কমন রেজিলেন্সি গুণ সম্পন্ন শক্ত হয় ব্যাপক অর্থে কিছুটা নমনীয় মানে তোমার কি আমরা সচরাচর যে কাপড় ব্যবহার করি বা তৈরি করি এগুলো কি নরম না কিন্তু এগুলো তোমার নরমও হইতে পারে শক্তও হইতে পারে অথবা কি মসৃণও হইতে পারে মানে বিভিন্ন গুণাবলী হতে পারে যেরকম আমরা কার্পেট ব্যবহার করি না এটা কিন্তু তোমার কি নন ওভেন ফেব্রিক তো এটা কি শক্ত না আচ্ছা এরপরে দেখো যে এগুলো টিস্যু পেপারের চেয়ে কয়েক গুণ পুরু মানে কি পুরু মানে ঘনত্ব বেশি মানে মোটা ঠিক আছে
এরপরে দেখো যে নন ওভেন আলোক নিরোধক। আলোক নিরোধক মানে কি, আমরা সচরাচর কিছু কিছু পাতলা কাপড় আছে, ঠিক আছে, সিল্ক কাপড় যেগুলো মনে করো, বা মেয়েরা যে উন্না মনে করে যে তৈরি করে, যেগুলো বিশেষ করে সিল্ক কাপড় যেগুলো ব্যবহার করে, এগুলো দেখো যে আলোর মধ্যে যদি দাও তারপর ভিতর দিয়ে আলো পাস করে যায়, যায় না? কিন্তু নন ওভেন ফ্যাব্রিক যেটা হবে সেটা তোমার আলো পাস করে বাইরে যাবে না। এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তার মানে অবশ্যই মোটা ধরনের হবে। আমরা বিশেষ করে যে উদাহরণগুলো খেয়াল করলাম, তোমার ওই যে নবজাতকদের যে পোশাক, ওই পোশাকটা কি মোটা হয় না? ওটার ভিতর দিয়ে যে আলো পাস করে বাইরে দিয়ে যেতে পারবে। আমাদের শার্ট বা গেঞ্জিগুলো দেখো অনেক সময় কি যদি আলোর মধ্যে ধরো তারপরে দেখো যে অল্প দিয়েও কিছুটা আলো যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য খেয়াল করবো। এরপরে দেখো যে এগুলো ছিদ্রযুক্ত, ছিদ্রের পরিমাণ এমন যে অতি সামান্য বায়ু থেকে বেশি বায়ু পর্যন্ত এদের ভিতরে প্রবাহিত হতে পারে। এত সূক্ষ্মভাবে তৈরি করা হয় যে খুবই সূক্ষ্মভাবে ছিদ্র করা থাকে, ঠিক আছে, তো বায়ু যেন আবার ভিতরে প্রবেশ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে তাদের শক্তি, লো টিয়ার তোমার বার্স স্ট্রেংথ, হাই ডেনসিটি, শক্তি সর্বনিম্ন থেকে শুরু করে আবার সর্বোচ্চ পর্যন্ত হইতে পারে। সর্বনিম্ন কি, আমরা যদি কটনের ক্ষেত্রে যদি এক বেশি কটনগুলো যত বেশি দিব শক্তি কিন্তু তুলনামূলক কম হবে, এটা জানো? আমরা অনেক সময় বলি না যে 100% কটন কাপড় পরে না, কারণ কি 100% যদি কটন দিয়ে তুমি ফেব্রিকটা তৈরি করো আস্তে আস্তে আপনি খুলে আসবে, ঠিক আছে। তাহলে এই যে তোমার শক্তিটা কম কথায় কটন করতে, তাহলে এখানে সর্বনিম্ন পরিমাণ থেকে শুরু করে আবার তোমার মাইনাস শক্তি বেশি, যে তোমার কৃত্রিম যে আগুলো আছে বা কৃত্রিম যে ফাইবারগুলো আছে, তো এই সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ব্যবহার করা সম্ভব। আচ্ছা, এগুলো গ্লুইং, হিটিং, হিট বন্ডিং অথবা সেলাই করে ফেব্রিকেশন করা যায়। গ্লুইং মানে কি, আঠালো জাতীয় জড়ানো। ফেব্রিকেশন মানে কি, সুইং মানে কি, সেলাই করে। ফেব্রিকেশন মানে কি, সংযুক্ত করে, বিভিন্নভাবে যুক্ত করা সম্ভব, ঠিক আছে। আমরা যে ফেব্রিকগুলো তৈরি করি এগুলোতে কি আঠা ব্যবহার করা হয়েছে? না, সেলাই করে তৈরি করা হয়েছে। কিন্তু ওগুলোর ক্ষেত্রে সেলাইও করা সম্ভব, আঠার মধ্যেও ব্যবহার করা। ওই যে আগে বললাম যে তাপ দিয়েও কি অনেক সময় তোমার জোড়া লাগানো। আচ্ছা, এরপরে দেখো যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম। আচ্ছা, আমরা যে ফেব্রিকগুলো পাই এগুলো আমাদের বাতাসের মধ্যে জলীয় বাষ্পের একটা ভূমিকা আছে না? জলীয় বাষ্প গ্রহণ করে না, কিন্তু যখন তোমার তোমার কার্পেট বলো বা প্লাস্টিক টাইপের বলো বা মোটা ফেব্রিক বলো, এটা কি জলীয় বাষ্প সেভাবে গ্রহণ করতে পারবে? তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা খুবই কম। আচ্ছা, সাধারণত শীতকালে কাপড় পরিধানে আরামদায়ক মনে হয়, কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটা ফেব্রিকগুলো তৈরি হয়। তো এই ফেব্রিকগুলো কি আমরা গরমকালে ব্যবহার করতে পারবো? আচ্ছা, এরপরে দেখো কি তোমার নন ওভেন কাপড় ফাইবার অথবা পরিবার শীতের পাতলা শীত হতে পারে। ফাইবারের পাতলা পরিবার শীত দিয়েও এগুলো তৈরি করা হতে পারে, ঠিক আছে। তো অনেকগুলো প্রায় বৈশিষ্ট্য আছে, 16 থেকে 17টা, ঠিক আছে। আমার মনে হয় 5-7টা বা 8-10টা ইজিলি তোমরা দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিছুটা নন ওভেন সব ক্ষেত্রে বলা যায় না, ঠিক আছে। অনেক গুরুত্ব হয়, হ্যাঁ, অনেক গুরুত্ব দেওয়া হয়, দেখা যায় যে তাদের উপরে একটা পলেট থাকে, ঠিক আছে। তবে সব থেকে ভালো উদাহরণ যদি বলতে পারো সেটা হলো যে নবচারীরা যে করে, তারপর তোমার ডুবুরিরা যে পোশাক করে সেগুলো, ঠিক আছে। তারপর যে কার্পেট আমরা বাসায় ব্যবহার করি সেই কার্পেটগুলো, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা একটু খেয়াল করো, সেটা হলো যে ওভেন কাপড় এবং নন ওভেন কাপড়ের মধ্যে পার্থক্য। আচ্ছা, ওভেন কাপড় আমরা কে জানি না জানি, টানা এবং আর এখানে তোমার কি কাপচাপ আসলে এটা তোমার কি তুলনামূলক দাম কম, এটা তোমার কি হয় দামি ফেব্রিক, এটা তুলনামূলক কি শীতকালে ব্যবহার করা হয়, এটা সারা বছর ব্যবহার করতে পারবে। ওভেন ফেব্রিকতে কি নরম হয়, সচরাচর এটা কি হবে শক্ত। এই পয়েন্টগুলো কি তোমাদের পড়ে দেওয়া লাগবে, কিন্তু আবার ইম্পর্টেন্ট, বুঝতে পারছিস? আগের যে প্রশ্নটা বলছিলাম ওই যে ত্রুটিগুলো যেহেতু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও সেম ইম্পর্টেন্ট, তাহলে পাওয়া যাবে না? আমি এটা পড়াইলাম না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু তারপর কারণ কি যে এটা পয়েন্টগুলো তোমরা নিজেরাই করতে পারবে, সহজ।
লাগাই দেওয়া লাগবে কি লাগাই দিতে লাগবে। কথাগুলো যেগুলো বললাম তুমি না এত আলসি আমি হবে আচ্ছা আরেকটা প্রশ্ন চলে এসেছে। এই অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে INDA আর তোমার হলো EDANA উদানা এই দুটো পূর্ণরূপ কি ঠিক আছে সেটা কি ষষ্ঠ অধ্যায় নরমালে হ্যাঁ হ্যাঁ ষষ্ঠ অধ্যায়ে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10 নাম্বার আমাদের নাই এবং 11 নম্বর ঠিক আছে তো এগুলো পূর্ণরূপগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে এবং তোমাদের যে শিক্ষা দিছি সেখানেও সেই প্রশ্নটা আছে তাহলে এটা পূর্ণরূপটা কি মুখস্থ করতে হবে এটা তো বুঝানোর বিষয় না, ঠিক আছে অধ্যায়ের ভিতরে আছে এই হ্যাঁ ওখানে কথা বলতে পারে না ম্যাম জায়গায় এই প্রথম একটু খেয়াল করো বইয়ে যদি না থাকে তাহলে লিখে নাও INDA ইন্ডা আরেকটা হলো তোমার EDANA ইদানা এর পূর্ণরূপ কি বুঝতে পারছি INDA ইন্ডা আর হলো EDANA ইদানা এর পূর্ণরূপ কি এই দুইটা বুঝতে পারছো এরকম কি PPI মানে কি একইভাবে এগুলোরও শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশন আছে অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এক দুইটা আসে ঠিক আছে তাহলে এটা একটু করে নেব আচ্ছা আরেকটা প্রশ্ন করা লাগবে এই শোনো এটা দিলে ভালো হইতো কি বই নিছ না এক কথা বলিও না আমাদের ভার্সিটি দিছি কি করব আমাদের ভার্সিটি দেয় এগুলো বই দেয় আমাদের ভার্সিটি দিস তো ভার্সিটিতে জানিস না তোরা পেপার দিলে তাদের এটা স্কুল ভার্সিটি স্কুল স্কুল বান্ধি দিয়েছে বিজয় করে মাছ দেবে ঘুমাচ্ছে বান্ধি দিয়েছি নাকি ঘুমাবে বিজয়ের মধ্যে ঘুমাচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান ডিসপোজেবল একটা আছে ডিসপোজেবল and non-organ association এটা আমাদের দেশের কোনো কিছু না এটা হলো বাইরের দেশের অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন একটা সংগঠন বলতে হবে ঠিক আছে আরেকটা হলো তোমার ইন্ডিয়া আরে চলো আরে চলতে না আজি গেল একবার চুপ কর আমার যত হাসবি তত তো আয়ু বাড়বে জানি আমি তাহলে তো অ্যাসি 15 মিনিট সময় এক সেকেন্ডের একবার আমি রাত্রে এমনি একবার প্রাণ খুলে লেখা কি বুঝতে পারতেছি না আমি ইন্ডাস্ট্রি বুঝতে পারছি
এই পাশে একটা ফ্যান দরকার, গরমে অস্বস্তিকর হবে। আমি কি চাই আপনাদের এটা ফেরত ব্যবস্থা করতে হবে এটা শেষে এই দুটো একটু লেখে নাও। আইডিয়া এটার সাথে মিল নাই যদিও, তারপরে এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? মিল নাই কিন্তু না, কথাগুলো একটু কঠিন, তোমাদের তো আগে বসে কথা ঠিক আছে স্যার হ্যাঁ হইছে কি সংকেতটা ল্যামিনেটেড কাপড়ের বৈশিষ্ট্য লেমিনেটেড কাপড় বলতেছ? পড়াচ্ছি। অনেক পঞ্চম আয় শোনো, এই কথাটা বললে আতঙ্কিত হয়ে গেলাম। সরি, পঞ্চম আর ষষ্ঠ মোটামুটি শেষ হবে, ঠিক আছে? তারপরে সপ্তম ও নবম একদিনে হয়ে যাবে, তিনটা অধ্যায় তেমন কিছু নাই, ঠিক আছে? তো এই শোনো, চতুর্থ তো আগে ছিল, পঞ্চম এবং ষষ্ঠ এই দুটো অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট, এবং দুটো অধ্যায় থেকে দুটো কথা হলো এটা ত্রুটিটা আর এটা তোমার পার্থক্যটা, বুঝতে পারছি? অবশ্যই অবশ্যই করতে হবে। আচ্ছা, ল্যামিনেটেড কাপড়ের বৈশিষ্ট্য কি, এই প্রশ্নটা সংক্ষিপ্ত হিসেবে ইম্পর্টেন্ট। তো ল্যামিনেটেড কাপড়ের বৈশিষ্ট্যগুলো এক নম্বরে একটু দেখো, 2 বা ততোধিক শীট ম্যাটেরিয়ালের স্থায়ী বন্ধনের মাধ্যমে এই কাপড় তৈরি হয়। তারপরে 2 বা ততোধিক শীট ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো সংযুক্ত করে যে ফেব্রিকটা পাই সেটাই হলো আমাদের ল্যামিনেটেড ফেব্রিক। যদি বলে যে ল্যামিনেটেড ফেব্রিক কি, তাহলে 2 বা ততোধিক শীট ম্যাটেরিয়াল দিয়ে যে ফেব্রিক তৈরি হয় সেটাই তোমার কি শীট ম্যাটেরিয়াল কোনগুলো? শীট ম্যাটেরিয়াল কোনগুলো? এখন শীট ম্যাটেরিয়াল এগুলো তো আমরা রিসার্চ করতেছি না বা দেখাইতেও পারতেছি না, তারপরও এটা এইটুকু তোমাদের বলি যে আমাদের এই যে নন ওভেন যে ফেব্রিকগুলো হয় এগুলো তোমার কিছু কিছু ক্ষেত্রে তোমার পোশাকের অংশ হতে পারে, বা তোমার ফেব্রিকের অংশ হতে পারে, কাপড়ের অংশ হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, যে তোমার লোহা বলো বা তোমার পাত বলো বা কি বলে কোনো পদার্থের অংশ বিশেষ, সেগুলো দিয়েও এই ফেব্রিকগুলো তৈরি করা সম্ভব। আসলে এখানে তোমার আমরা যেহেতু সুতা ব্যবহার করি, টেক্সটাইল ম্যাটেরিয়াল মানে কি, তিনটা জিনিস না? টেক্সটাইল ম্যাটেরিয়াল কি কি কেউ বলতে পারবা? টেক্সটাইল ম্যাটেরিয়াল তিনটা না, সুতা, কাপড় আর আর ফাইবার, আর ইয়ার্ন বা সুতা, আর এখানে কাপড় বা পোশাক, ঠিক আছে? তিনটা না? এই শোনো, কিন্তু নন ওভেনের ক্ষেত্রে এই তিনটা বাদও অনেক কিছু এগুলো হয়। তো এখানে শীট ম্যাটেরিয়াল বলতে আসলে একক কিছুকে বোঝানো হচ্ছে না, ঠিক আছে? আর এই যে তোমার নন ওভেন ফেব্রিকটা, আসলে এটা আমাদের কিন্তু অনেক কিছু গবেষণার বিষয় আছে, এগুলো আমাদের মানে যতটুকু পারি জাস্ট একটা ধারণা তোমাদের দেওয়া, এটা আসলে ডিটেলস তোমাদের যে বোঝানো এটা ইয়ে না, এটা কিন্তু হায়ার এডুকেশনাল সাবজেক্টের একটা অংশ হিসেবে তোমাদের দেওয়া আছে, বুঝতে পারছি? হ্যাঁ, বিএসসিতে বা তুমি যদি মনে করো যে পরবর্তীতে এমএসসি করতে চাও বা তোমার ডক্টরেট করতে চাও, সেক্ষেত্রে এগুলো এই শোনো, হাসির কিছু না, কেন আমরা গবেষণা করতে পারি না? তবে বাংলাদেশিরা আমরা আসলে এইগুলোতে আগ্রহী না, আমরা মানে বাইরের দেশে প্রতিষ্ঠানটা তৈরি করে দিই, আমরা সেটা শুধু সাপ্লাই দিয়ে মতো করে দিতে এটাই আমাদের কাজ কনফিডেন্স। আর এই কাজটার জন্য আমরা বস্ত্রঘাতে দ্বিতীয়, কিন্তু আমরা একটা ডাই তৈরি করতে পারছি না, একটা ফাইবার তৈরি করতে পারছি, নামগুলো বলতো না, ড্যাক্রন কি আর ডাইসটা বলার একটা ফাইবার পাইছো বা একটা রং পাইছো, একটা কি বলে তোমার ডাইসটা পাইছো, যেগুলো আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে সব তোমার কি ওই জার্মানি, ওই তোমার কি বলে ইংল্যান্ড, ওই তোমার আমেরিকা, এদের তৈরি। তো তাদেরগুলোই আমাদের কি করা লাগে, করা লাগে, কারণ কি তারা গবেষণা করে, তারা ওই একটা 10 বছর 5 বছর পর একটা গবেষণা করে, বাঙালি সেগুলো বাঙালি হইলে টাকা করে যদি কেউ যাইতে চায় ওইভাবে কেউ দাম দেয়। আচ্ছা যাই হোক, ওদিকে না যাই। আচ্ছা, এরপরে দেখো যে শীট ম্যাটেরিয়ালের মতো মানে 18 পদার্থ দ্বারা আটকানো হয়। এই যে তোমার ল্যামিনেটেড ফেব্রিকের যে বৈশিষ্ট্যগুলো বলছি, একটা এক নম্বর বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে যে তোমার শীট ম্যাটেরিয়াল দিয়ে কি করবো, সংযুক্ত করে যে ফেব্রিকটা তৈরি করা হয়। আর দ্বিতীয়টা যে সংযুক্ত করবো সেখানে তোমার মধ্যম মানে আঠা ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার ল্যামিনেটেড কাপড় দুই ধরনের হয়ে থাকে, একটা হলো তোমার ড্রাই আর একটা হলো ওয়েট। ড্রাই মানে কি শুকনো, আর ওয়েট মানে কি ভেজা ভেজা, ঠিক আছে? এরপরে তোমার শীটগুলোর বন্ধন খুব দৃঢ় হয়, যদিও মধ্যম মানে আমরা আসলে এই শীটগুলো অনেক দৃঢ়, মানে সহজে তুলে আসবে এই ধরনের, ঠিক আছে?
এটি কাপড়ের ফাস্টনেস গুণাবলী, যেমন কালার ফাস্টনেস ভালো হয়। কালার ফাস্টনেস মানে কি? উজ্জ্বল বর্ণের, উজ্জ্বল বর্ণ, ঠিক আছে। এ কাপড়ে পানি প্রতিরোধী গুণ সম্পন্ন হয়ে থাকে। পানি প্রতিরোধী মানে কি? পানি ভিতরে প্রবেশ করবে না, পানি পড়লে পড়ে যাবে, ঠিক আছে, পানি ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে। তো আগে আমরা যে কথাগুলো বললাম যে তোমার যে ডুবুরিতে ডুবুরিরা যে যায় তাদের কি ভিতরে কি পানি ভিতরে প্রবেশ করে, এই কথাগুলো কিন্তু ওগুলো থেকেই আসতেছে, ঠিক আছে। নর্মাল এটুকু খালি খেয়াল করার চেষ্টা করবে যে একটা বিশেষায়িত বা স্পেশালাইজ যেটা তোমার তাপজাত আগ্রহের মাধ্যমে তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা তো এই পর্যন্ত আজকে থাক। স্যার এটা কি ষষ্ঠ অধ্যায় ছিল নাকি সপ্তম অধ্যায়? আচ্ছা, পঞ্চম এবং ষষ্ঠ আলোচনা করা হবে, ঠিক আছে। তবে এই দুটো অধ্যায় অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং দুটো অধ্যায় থেকে প্রশ্ন একটা না একটা থাকেই, ঠিক আছে। তো এই দুটো অধ্যায় আজকে যেটা আলোচনা হলো, আশা করা যায় যে 10 থেকে 20 মার্ক প্রশ্ন সেখান থেকে মিনিমাম থাকবে, ঠিক আছে। স্যার নন ওপেন যে কোনো ডিজাইন করে করা যায় ডিজাইনের এখানে কোনো কিছু নাই, কৃত্রিম ভাবে তৈরি করি, পরিকল্পনায় মেয়ে ঠিক আছে। প্রায় আর ওয়েট বললাম না, এগুলা তৈরি করার কয়েকটা অষ্টম অধ্যায়, শোনো অষ্টম অধ্যায় এই যে নরমের কাপড়গুলো তৈরি করি কিভাবে, এগুলা অষ্টম অধ্যায়ে আমাদের রচনামূলক প্রশ্ন আছে। তবে এই রচনামূলক প্রশ্নগুলো আমাদের পড়া